গুড মর্নিং। লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। বহুদিন পর ঠিকঠাক এলাম। পুরো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। আজকে একটু জ্যাকটা নিলাম, কারণ আমি অন্যদিন ভিডিওস করি, বেশিরভাগ সময় আমি এসিটা অন করি, কিন্তু আমার শরীরটা যেহেতু একদম আপ টু দ্য মার্কস নেই, আমি এসিটা অন করলাম না, পাখা চালিয়েছি। আর পাখা চললে একটা নয়েজ আসবে, সেই জন্য আমি এই কি বলে এই মোবাইলের এই ইয়েটা নিয়ে, ওয়্যারটা নিয়ে আমি করছি। এটাকে কী বলে ভুলেও যাই, মাঝে মধ্যে না মনে থাকে না, ভুলে যাই। যাই হোক, খুব ড্রাউজি, কারণ আমার এটা প্রায় হয়। কোনো রকম স্ট্রেস যদি আমার লাইফে আসে, তাহলে ওই অ্যান্টি স্ট্রেস কম মানে এর জন্য যে মেডিসিন ইনটেক করি ডিউ টু নার্ভ, ওটা প্রচণ্ড এফেক্ট করে, ড্রাউজিনেস করে। আমার এখন সেটাই হয়েছে। আমি তো এই ভিডিওটা কোনো রকম একটু করব, না করলেই নয়, করে হয়তো একটু শুয়ে পড়ব, কারণ চান টান কাজ টাজ সব কমপ্লিট। এখন প্রায় 10:56 বাজে। আজকে আবারও বললাম সোমবার, হরে হরে মহাদেব, শ্রাবণ মাসের সোমবার, সব কমপ্লিট। 11টার মধ্যে আমার এভরিথিং ডান। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, সকালে উঠি যখন, আর আমাদের বেশিরভাগ ক্রিয়েটার্স আমরা যারা আছি তারা খেয়াল করবে, ওয়াইট স্টুডিও আমরা অনেক সময় চেক করি বা অনেক সময় করি না। আমি রেগুলার করি তা না, যেহেতু আমি রেগুলার ক্রিয়েটার্স, রেগুলার আমার ভিডিও যায় না, ন্যাচারালি আমি রেগুলার চেক করি না, কিন্তু দেখি মেসেজ জমে যাচ্ছে। তো এরকমই বেশ কিছু মেসেজ এসছে, কিছু এসছে আমার মেসেঞ্জারেও, কিছু এসছে আমার ওয়াইটি স্টুডিওতে, কিছু হাইড করে রেখে দিই, কিছু রেখে দিই, এরকমভাবে আর কি। যাই হোক, সবারই একটা মদ্দা কথা, দিদি আমাকে না এই ক্রিয়েটার্স অপমান করলো, দিদি আমাকে না ওই ক্রিয়েটার্স অপমান করলো। হয়তো তারা একটা সময় ভালোবাসতো, হয়তো তারা পুরোটাই নেগেটিভ ভিউয়ার্স, হয়তো তারা সাইলেন্ট ভিউয়ার্স। এবার প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলো ম্যাক্সিমাম হয় লাইভে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা যখন লাইভ করে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না। কালকে আমি ফর এক্সাম্পল, কালকে দীপ্তিদি একটা লাইভ করেছে, যদিও আমি একটু আগে রেকর্ডিংটা, তাও পুরো না, খানিকটা শুনলাম। দিদি অনেক রাতে লাইভ করে, আমি তো রাত জাগা পার্টি নই, আমার 12টা মানে মধ্যরাত আর কি বলা যেতে পারে। তো যাই হোক, তো একটুখানি শুনলাম, সেখানে ইলিশ মাছের গল্প হচ্ছে। কালকে দীপ্তিদির হাজব্যান্ড কি বাজার করেছে, কি নতুন মাছ এনেছে। ইয়েস, দিস ইজ কল্ড লাইভ। লাইভের মধ্যে যদি কন্ট্রোভার্সিয়াল টপিকস আলোচনা হয়, সেটা কি কখনো উচিত নয়। লাইভ মানে আমি আরও 10 জন ভিউয়ার্সকে নিয়ে আসবে সেখানে, তাদের মতামতটাকে মান্যতা দেব, গ্রহণযোগ্যতা দেব। তো সেই লাইভের মধ্যে অহেতুক অন্য অন্য ভিউয়ার্সদের নিয়ে ক্রিটিসাইজ করা বা তাদেরকে অবমাননা করাটা আমি পছন্দ করি না। হ্যাঁ, অনেকেই বলতে পারো আপনি তো লাইভ করেন না, বা তুমি তো লাইভ করো না দিদি। আমি ইচ্ছে করলে কি করতে পারি না, বহু আগে করতামও, খুব কমও করেছি, দেখবে আমার লাইভ সেকশানে গিয়ে আছে। কিন্তু আমি যে কটা করেছি কখনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু তুলেনি। আমি সবসময় রেখেছি আমার ভিডিও কেমন লাগে, তোমরা তোমাদের ওপিনিয়ন্স বলো। আমার কাছে লাইভ মানে হচ্ছে ভিউয়ার্স এবং ক্রিয়েটার্সদের মধ্যে একটা আড্ডা। সে আড্ডার মধ্যে পিএনপিসিটা ঢুকবে না, সে আড্ডার মধ্যে কাউকে আক্রমণ করা সেটা ঢুকবে না, ঢোকাটা উচিত নয়। তাহলে ওই লাইভে সবাই আপামর মানুষ জয়েন করতে পারে। এটা আমি আমার মনের কথা বলছি। আমি নট নেসেসারি যে আমার মতো করে সবাই চলবে, হয় না। বাড়ির 5 জন সদস্য থাকলে 5 জন সদস্যই 5 রকম মত হয়, তাহলে এটা কাজের জগতে যে আমার মতো সবাই চলবে, এটা তো হতে পারে না। তবে এটুকু বলতে পারি ক্রিয়েটার্সদের উদ্দেশ্যে, ওয়াইটি স্টুডিওতে একটা নতুন, আমি তো সবথেকে বেশি যদি এখন কিছু চ্যানেল দেখি, সেটা হচ্ছে টেক চ্যানেল। আমি ম্যাক্সিমাম দেখি, হয়তো আমি কোনো এক সময় টেক চ্যানেলে নিজেকে কনভার্টও করে নিতে পারি, কারণ কন্ট্রোভার্সিতে যেটা হচ্ছে, এটা তো একটা কন্ট্রোভার্সি হচ্ছে না,
এটা ব্যক্তি আক্রমণ হচ্ছে। ব্লগারদের নিয়েও কন্ট্রোভার্সি হয়, ভালো মন্দ সুন্দর করে বোঝানো যায়, কিন্তু সেটা এখন হচ্ছে না। এখন যে ভিউয়ার্সরা যার অ্যান্টি সেই ভিউয়ার্সের গোষ্ঠীর তুষ্টি হচ্ছে, যে ক্রিয়েটার কোনো ক্রিয়েটারের অ্যান্টি সেই সব ক্রিয়েটারের গোষ্ঠীর তুষ্টি হচ্ছে। মানে খুব খুব নোংরা পরিবেশ, এক কথায় বলতে গেলে খুব খুব নোংরা পরিবেশ। এইসব পরিবেশে থাকার মতো সত্যি কথা অত পুওর মেন্টালিটি আমার নয়। আমি যে জন্য অনেক নিজেকে আগের থেকে গুটিয়ে নিয়েছি। ভবিষ্যতে এইসব জায়গায় থাকলে হয়তো আরও গোটাবো, কারণ আমি এইটুকু বিশ্বাস করি দোষে গুণে মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ আছে, গুণ আছে। আমরা যদি সব মানুষের মধ্যে যদি শুধু দোষটাই খুঁজতে থাকি তাহলে ঠকবাজতে গা উজাড় হবে। আমি বারবার এই কথাটা বলি। চেষ্টা করব দোষটাকে সাবসাইড করে গুণটাকে নিয়ে আলোচনা করার। আর যে মানুষটা পুরোটাই দোষে ভরপুর, যার মধ্যে গুণের লেশমাত্র নেই, তাকে পরিত্যাগ করো, তাকে একদম বাতিলের খাতায় রেখে দাও। এই হচ্ছে স্ট্র্যাটেজি, বা তাকে অ্যাভয়েড করো। ক্রিটিসাইজ করে কোনো ভালো মানুষকে কোনো খারাপ মানুষকে তুমি ভালো করতে পারবে না। যে বর্ন অ্যান্ড বট আপ যারা খারাপ হয় তাদেরকে ক্রিটিসাইজ করে কখনোই ভালো মেন্টালিটি গ্রো করাতে পারবে না। হয়তো তাকে ক্রিটিসাইজ করা ছেড়ে দাও, নিজেকে রেকটিফাই করে নিজের চয়েসটাকে ডিফারেন্স মোডে নিয়ে গিয়ে ঘোরাফেরা করো। সেই অর্থেই বলছি, আমি কন্ট্রোভার্সি জোনে ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম, আছিও, কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিওস দেখি টেক চ্যানেলে। তো ক্রিয়েটার্সদের বলবো যে তোমরা একটু কোন ভিউয়ার্স তোমাদের ফ্লাইং ভিউয়ার্স, কোন ভিউয়ার্স তোমাদের স্টেডি ভিউয়ার্স, কোন ভিউয়ার্স তোমাদের ওল্ডেস্ট ভিউয়ার্স, একটা ফিচার এসে গেছে। ইউটিউব স্টুডিওতে গেলে ওই ফিচারটা পেয়ে যাবে। তাহলে না তোমাদের কে ফেক আইডি বা কে তোমাদের অরিজিনাল ভিউয়ার্স, এগুলো খুব আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এটুকু বললাম ক্রিয়েটার্সদের সুবিধার্থে। আর আমার ভালোবাসার ভিউয়ার্সদের বলবো, যারা আমাকে বলো দুঃখ পাও যে তাদেরকে তো অপমান করে না, তাদের বাপ ঠাকুরদাকে তুলে এনেও অপমান করে ক্রিয়েটার্সরা। কি বলবো বলো, এগুলো যে যার রুচিবোধ। যেমন কোনো একটা ক্রিয়েটারকে সমালোচিত করতে গিয়ে সে ক্রিয়েটারের পূর্বপুরুষকে পারলে মানে 14 পুরুষের বংশ তুলে নিয়ে এসে গালাগালি দেয়। ভিউয়ার্সদের ক্ষেত্রেও তাই, যে ভিউয়ার্সকে অ্যাটাক করবে ভাবে সে ভিউয়ার্সের পুরো বংশ পরিচয় ইমাজিন করে নিয়ে তারা অ্যাটাক করে। এখানে যে যার রুচির পরিচয়। তো আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, যে জনারে বা যেই জায়গায় মনে হয় তোমরা জানো যে তোমাদের নেগেটিভ আলোচনাই হবে, সেই জনারে বা সেই জায়গাগুলোতে যেও না। আফটারঅল মানুষ তো, মনে তো কষ্ট লাগবেই। হ্যাঁ, এটা মোস্ট মানে ইন্টেলিজেন্স ওয়ার্ক হবে আমার মতে। আমি জানি কোন কোন জায়গায় গেলে আমার মানে সাংঘাতিক ক্রিটিসাইজড করবে বা আমাকে কট্টর সমালোচনা করবে, যে সমালোচনার মাথা নেই মুন্ডু নেই, হয়তো অনেক মিথ্যের আশ্রয় নিয়েও সমালোচনা করবে। আমার দরকার নেই সেই সমালোচনা শোনা। জাস্ট অ্যাভয়েড ওই জোনটাকে অ্যাভয়েড করো, পাশ কাটিয়ে বেরিয়ে যাও। দেখো, রাস্তায় চলতে গিয়ে অনেক খানা খন্দ গর্ত পাঁক পড়বে। তোমাকে রাস্তাটা স্মুথ রাস্তা চয়েস করে নিতে হবে, কোন রাস্তাটা দিয়ে গিয়ে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছবে। যদি পুরো রাস্তাটায় পাঁকে ভরা থাকে, সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে প্যারালালি নিশ্চয়ই রাস্তাটা থাকবে তোমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। পাঁকটাকে ছেড়েই দাও, অ্যাভয়েড করো। এইটুকু বললাম আমি আমার ভালোবাসার মানুষদের কাছে, যারা প্রতিনিয়ত আমাকে বলেছে। আমি তো ওয়াইটির প্রিন্সিপাল নই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের মাতব্বরও নই, আমি সাধারণ একজন ক্রিয়েটার্স। আর এই জোনে যারা কাজ করছে সবাই আমার কলিগস। আমি এর বাইরে কোনো কলিগসে কোনো কিছু খারাপ লাগলে শালীনতার সাথে একটু ক্রিটিসাইজ করে দিতে পারি, জাস্ট এনাফ। তার বাইরে আমি এক চুল এগোবো না। এটা আমার ভয় বা ভীতি না, এটা আমার শিক্ষা।
শালীনতাটা যদি কেউ ভাবে আমার ভীতি বা ভয়, না, এটা আমার রুচিবোধ, এটা আমার শিক্ষা। তো আমি আমার ভালোবাসার ভিউয়ার্সদের এইটাই অ্যাডভাইস করব, যে জায়গায় যেখানে তোমাদের মনে হবে তোমরা ইনসাল্ট হচ্ছ, আগেও হয়েছ, জাস্ট অ্যাভয়েড করো। কারণ সবার কাছে সব ভিউয়ার্সরা মানে আপন নয়, ধরে নাও। এবং তাতে যদি কেউ হিংসা করে কোনো ক্রিয়েটার, সেটার মূর্খামি। সাপোজ ধরো আমাকে কোনো এক ভিউয়ার্স ওয়ান্স আপন এ টাইম খুব ভালোবাসত, এখন সে হয়তো ধরো আমাকে কোনো কমেন্টস করে না। সেই ভিউয়ার্সকে আমি দেখছি আমার সহ কলিগসের ওখানে গিয়ে খুব ভালো ভালো কমেন্টস করছে, তাতে কি আমি জেলাসি হব? কেন হব? কিসের জন্য হব? এটা তো কম্পিটিশন। আজকে তার আমার মত ভালো লাগছে না, সে আরেকজনে আমার পাশে সহকলিগে তার মতামত ভালো লাগছে, সে সেখানে গিয়ে কমেন্টস করছে, করতেই পারে। তার জন্য আমার রাগও হবে না, দুঃখও হবে না, অভিমানও হবে না, কিছু হবে না। এটা প্রফেশনাল, এটাই প্রফেশনালিজম। যেদিনকে আমাকে তার ভালো লাগবে, সে নিশ্চয়ই সেদিনকে আমার কমেন্ট সেকশানে আসবে। এখানে কমেন্ট সেকশান ওপেন টু অল। আমি তখনই সেই ভিউয়ার্সের বিরুদ্ধে সোচ্চার হব যখন কোনো ফেক আইডি দিয়ে আমাকে ইনসাল্ট করবে। হ্যাঁ, সে যে কোনো ক্রিয়েটার্সই আওয়াজ তুলবেই। সেই ক্রিয়েটার্সকে যখন ব্যক্তি আক্রমণ কোনো ভিউয়ার্স তার ফেক আইডি নিয়ে যদি কোনো ভিউয়ার্স গিয়ে ইনসাল্ট করে, ডেফিনেটলি সেখানে প্রতিবাদ করবে। কিন্তু আমার কোনো রাইটস নেই কোনো এক ভিউয়ার্স আমাকে চয়েস না করে অন্য আরেকজনকে চয়েস করলো, গিয়ে সামহাও কিছু কথা বলল, সেখানে আমার কোনো প্রতিবাদের জায়গা নেই। কারণেই জায়গা নেই, তার হয়তো এখন আমাকে ভালো লাগছে না, অতীতে ভালো লেগেছিল, বর্তমানে ভালো লাগছে না, তার মানে এই নয় যে ভবিষ্যতেও আমাকে ভালো লাগবে না। কারণ এটা কম্পিটিশন। কে কতভাবে নিজেকে আউটপুট দিতে পারে, কতভাবে নিজের কন্ট্রিবিউশনটা দিতে পারে তার উপর। যদিও আবারও বলছি, জঘন্য জোন, এটা একটা কন্ট্রোভার্সি জোন। কন্ট্রোভার্সি বলতে যেটা বোঝায় সেটার কেউ ধারে না। এখানে খুব ন্যাক্কারজনকভাবে ব্যক্তি আক্রমণ হয়েছে, আগেও হয়েছে, বহু প্রতিবাদ এই নিয়ে আমি করেছি। এখন আমি হাল ছেড়ে দিয়েছি, কারণ আমি দেখেছি যে কিছু হবে না, বলে কিছু হবে না। পুরো পাড়ার কলতলার কালচারটা এখানে উঠে এসছে। ন্যাচারালি আমি কি ঠেকা নিয়েছি নাকি ওটা পরিষ্কার করা, কলতলাটাকে পরিষ্কার করা ব্লিচিং পাউডার দিয়ে? আমার স্ট্র্যাটেজি হচ্ছে, যদি কলতলাটা খুব নোংরা পাঁকে ভর্তি হয়ে যায়, আমি ওই কলতলাতে যাবই না। আমি ফ্রেশ জায়গা থেকে জল তুলব, ওই শ্যাওলা আবর্জনা নোংরা কলতলা থেকে আর ওই দূষিত জল আর নেবই না, জাস্ট অ্যাভয়েড। এখন আমার এইরকমই স্ট্র্যাটেজি হয়ে গেছে। যাক, কেন বললাম, আমার ভালোবাসা ভিউয়ার্সরা বুঝবে, যারা আজকে বা বেশ কিছুদিন ধরে আমাকে তারা কমেন্টস জানিয়েছে, তাদের দুঃখের কথা আমাকে জানিয়েছে, আমি সমব্যথী তাদের সাথে। কিন্তু আমি দুটো হাত আমার বন্ধ। এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই যে শালীনতাভাবে ভিডিও করো, সেরকম কোনো রুলস নেই। তার ফলে যে যা ইচ্ছা সে তাই বলছে। তোমরা চিনে নাও কে কীরকম রুচিবোধ, কার কীরকম শিক্ষা, এটা তোমরাই বুঝে যাবে। আবারও বলছি, যেখানে অপমানিত হবে সেখানটা অ্যাভয়েড করো, যেও না। জানো তো গেলে তোমাদের অপমানই করা হচ্ছে, কি দরকার যাওয়ার? দরকার নেই। এইটুকু আমার ওভারঅল সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে এইটুকু বলা। আচ্ছা, আর একজনকে আজ একটু কথা বলছি, এপি ব্লগে প্রিয়া। যদিও তাকে নিয়ে আমি কোনো ভিডিওস করিনি, অনেক আগে একটা ভিডিও করেছিলাম যখন তার ছেলের অসুস্থতার জন্য একটা ক্রাউড ফান্ডিংয়ের জন্য ওই কিউআর কোড দিয়েছিল। সেই সময় আমার একটা ভিডিওস ছিল, যদিও নেগেটিভ নয়। এবার সবাই জিজ্ঞেস করবে আজকে কি পজিটিভ না নেগেটিভ। দেখো, যেটা বলি, আমি এতদিনে আমার ভালোবাসার ভিউয়ার্সরা দেখেছে যে আমি খুব একটা মিথ্যের আশ্রয় নিয়ে আমি কথা বলি না, অপ্রিয় সত্যও যেমন বলি না, মিথ্যা কথাও বলি না।
প্রিয়ার না আমি পজিটিভ ভিউয়ার্স, না আমি নেগেটিভ ভিউয়ার্স, বলে যেতে পারে আমি প্রিয়ার সাইলেন্ট ভিউয়ার্স। অনেক অনেক পরে কন্ট্রোভার্সিতে আসার প্রায় বছরখানেক পর আমি প্রিয়াকে চিনেছি। আমি চিনতামই না তাকে, কারণ কোনোদিন তার ব্লগস আমি দেখিনি। তারপর যদি বা চিনেছি, কোনোদিন তাকে আমি খুব একটা কমেন্টস করেছি বলে আমার তো অন্তত মনে পড়ছে না, কালেবদ্ধ যদি একটা দুটো করে থাকি। সেরকম প্রিয়াও যেমন আমায় চেনে না, আমি তাকে চিনি, সে অত বড় মাপের একজন ক্রিয়েটার, কিন্তু তার পক্ষে আমাকে চেনা সম্ভব না। সে হয়তো অনেক ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সকে চেনে, বাট আমাকে চিনবে না, এটাই মোস্ট নর্মাল। কারণ তাকে নিয়ে আমি কোনোদিনও কথা বলিনি, আর তারকে যা আছে কল্পনা সে আমার ফিডেই আসে না, কারণ তাকে আমার সাবস্ক্রাইবই করা নেই। তো আমার ভিডিওস যেটা, সেটা হচ্ছে কালকে একটা ভিডিওস প্রিয়ার দেখলাম, যেখানে সে থাম্বনেলে টাইটেলে দিয়েছে যে আমি আর এখন ভিডিও করবো না, বা এরকম ধরনের একটা কথা। তো প্রিয়াকে কতগুলো কথা বলি, তুমি অনেকগুলো কথা কালকে বলেছো। তো যারা প্রথমেই করজোরে মাপ চাইছি, প্রচুর আমার সহ ক্রিয়েটার্স প্রিয়ার পজিটিভ আছে। হ্যাঁ, হয়তো মেবি এটা নেগেটিভ হলেও হতে পারে, ডোন্ট মাইন্ড। দেখো, কন্টেন্ট যখন আসে সবাই যে ফরে বলবে নট দ্যাট, যে যেটার সাথে মতে মিলবে সে ফরে বলবে, যার মতে মিলবে না সে নেগেটিভ বলবে। কারণ প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন্স পাস করবে, এটাই হওয়া উচিত। ও আমার খুব কাছের ক্রিয়েটার্স পজিটিভ বলছে বলে আমি বলবো এটা হওয়াটা উচিত নয়। এটা আগেই বলে দিলাম ভিউয়ার্সদের, ভালোবাসার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যার মধ্যে আমার সহ ক্রিয়েটার্সরা প্রচুর আছে প্রিয়ার ভালোবাসার, তারা ভিউয়ার্স প্লাস তারা নিজস্ব কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার কালকে বেশ কিছু কথা প্রিয়ার অসামঞ্জস্য লেগেছে বা ভালো লাগেনি। তোমাকে কেউ বলেছে যে গুরুর দশায় ভিডিওসটা বন্ধ রাখো। তুমি বললে যে বন্ধ রেখে কি খাবে, প্রচুর খরচ, তোমার ছেলের ট্রিটমেন্টের খরচ, ফারাক্কায় গিয়ে তোমার শ্বশুর বাবার কাজের খরচ, অনেক ফিরিস্তি দিলে। তা ওনাকে কি ভোলা যায়? ওনাকে তো মনে রাখবো। দেখো, এই গুরুর দশা এটা এসেছে কেন জানো? কোথা থেকে এসেছে, কিসের জন্য এটা সৃষ্টি? করতে হয় করো, করতে হয়, আমরা সবাই করি, কিন্তু কটা মানুষ এটা উৎপত্তিটা কেন হয়েছে সেটা জানো? পণ্ডিত মশাইরা যখন কাজে বসে তখন শুনবে এই কথাগুলো, জানি না, না শোনাই ভালো, যে যত কম শোনে সেটাই ভালো। আমার দুর্ভাগ্য যে আমার 3 জন কাছের মানুষ চলে গেছে, তো এগুলো আমি খুব ভালো মতো জানি, শুনেছি। এই গুরুর দশায় জিনিসটা তৈরি হয়েছে যে এই 14 দিন কি 12 দিন কি 15 দিন, যার যেটা আছে, যে কাছের মানুষটা চলে গেল, শুধু তাকে নিয়েই আলোচনা করা হোক, শুধু চিন্তা ভাবনায় সেই থাকুক। সেই জন্য হবিষ্যি কথাটা সেই জন্য এসেছে, কারণ প্রচুর মানুষ একই জায়গায় সেই সময় সমবেত হয়, তাকে নিয়ে আলাপ আলোচনা হয়, রান্না করা খাওয়া এসব মন লাগে না কোনো কিছু করার, তাহলে ওই কিছু তো পেটে তো দিতে হবে। সেই জন্য ব্রাহ্মণরা সেই সময় ঠিক করে যে ভাতে ভাত, সেদ্ধ ভাত, এগুলো অন্তত করা যেতে পারে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ মানুষ সে সময় শোকে থাকবে, পেট মানে রান্না করার মতো ক্ষমতায় থাকবে না। সেই হিসাবে হবিষ্যান্ন উৎপত্তি, সেই হিসাবে গুরুর দশা তৈরি, যেই সময় তাকে নিয়ে স্মৃতিচারণ সব থেকে বেশি হবে। কারণ তুমি বললে না, তাকে কি ভুলবো, প্রতিদিন মনে থাকবে। এক্স্যাক্টলি, প্রতিদিনই তাকে প্রতিনিয়ত মনে থাকবে, বিভিন্ন কাজের মাধ্যমে তাকে মনে রাখবে। কিন্তু যত দিন পিছবে তত ফেডেড হতে থাকে স্মৃতি ফেড হবে, কিন্তু বিশেষ বিশেষ দিনে তোমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়বে। সেই হিসাবে তোমাকে 14টা দিন একটু অফ রাখতে বলা হয়েছিল। এই 14টা দিন তাকে নিয়ে তোমরা বাড়ির সদস্যরাই আলাপ আলোচনা, তার স্মৃতিচারণ করলে। তুমি সেইগুলো তো করছো কি না আমি জানা নেই, বাট তুমি কি করছো, কন্ট্রোভার্সিয়াল ভিডিওস দেখছো, যেটা মারাত্মক খারাপ। এই সময় সেই ভিডিও দেখছো, কে তোমায় ফেক আইডি দিয়ে কি কমেন্টস করছে সেই দিকে করছো, সেই নিয়ে কমিউনিটি দিচ্ছ। মনটা পুরো 180 ডিগ্রি
অন্য জনারে চলে গেল, যেখানে তোমার এই সময় একটা মেডিটেশন করা দরকার, যে কাছের মানুষটা চলে গেছে তাকে নিয়ে চিন্তা করার সময় সেটা না করে তুমি পরনিন্দা পরচর্চায় ব্রত হয়েছো। যাতে পরনিন্দা পরচর্চা এইসব না ঢুকতে হয় সেই জন্যই তোমাকে আরও বলা হয়েছে 14 দিন বন্ধ রাখো। আর তুমি ফিনান্সিয়াল কন্ডিশন বলছে, এটা মানতে পারি না। ধরো কোনো টেকনিক্যাল কারণে ইউটিউবই 10 দিন ইউটিউব অফ করে রাখলো, একদম মানে কেউ পোস্ট করলে ভিডিও যাবে না। ইউটিউব যা আরম্ভ করেছে, প্রত্যেক দিন ফিচার পাল্টাচ্ছে, প্রত্যেক দিন, তোমরা তো টেক চ্যানেলকে কতটা দেখো জানি না, অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসছে। দুম করে বললো 7 দিন ইউটিউব বন্ধ থাকবে, কোনো ভিডিও আপলোড হবে না, পোস্ট হবে না। সাপোজ অনেক কিছু হতে পারে, তো তুমি তখন কি করবে? তোমার পারিবারিক স্টোরি তখন কিভাবে দেবে? তোমাকে তো বন্ধ রাখতেই হবে। ব্যাপারটা হচ্ছে, তোমরা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করো। তোমার যা লাইফস্টাইল আমি দেখেছি, একটা অনুমান তো থাকে, তাতে তুমি যা আয় করো, আমি ফেসবুক ইনস্টা বাদ দিলাম, বা তোমার আদার্স বিজনেস আমি সমস্ত বাদ দিলাম, শুধুমাত্র ইউটিউব থেকে তুমি যা ইনকাম করো, প্রতি মাসে যা ইনকাম করো সব খরচ করো? নিশ্চয়ই নয়, কিছু তো থাকে। প্রত্যেক মানুষ যা আয় করে, কিছু থেকে কিছুটা ব্যয় করে, কিছুটা সঞ্চয় করে। তোমার নিশ্চয়ই সঞ্চয় আছে, সে ব্যাংক হোক, পোস্ট অফিস আছে, তার একটা ইন্টারেস্ট আছে। তা সেগুলো দিয়ে তোমার একটা মাসে যদি 15 দিন ভিডিও বন্ধ করলে সামান্যতম আর্নিংস কমবে। তুমি জাস্ট তোমার শ্বশুর বাবার লাস্ট দিন কিভাবে স্পেন্ড করেছো, একটা ভিডিও দিয়েছো, সেখানে তুমি 1 লাখের ওপর ভিউজ কামিয়ে নিয়েছো। এবং আমি যতদূর জানি, তুমি ভিডিও বন্ধ রাখলো, তুমি এত বড় একজন ক্রিয়েটার, তোমার ভিডিও ফিডে আসতেই থাকবে, মানে পুরনো ভিডিও বরং আরও রেভিনিউ গেইন করতে থাকবে। কারণ ফলে তোমার আর্ন ঠিকই থাকবে, পুরনো ভিডিওসগুলো আসতে থাকবে, আর্ন ঠিকই থাকবে, আর্ন কিচ্ছু কমবে না। কিন্তু তোমার আরও চাই, শ্বশুর বাবা গেছে তো কী হয়েছে, আমার আরও চাই, এই আরোর ওপর একটু কন্ট্রোল করো। কারণ এই পয়সার ওপর লোভটা খুব বাজে জিনিস, মানুষকে বড্ড নিচে নামিয়ে দেয়। আরও শেষ নেই, চাহিদারও শেষ নেই। সেটার ওপর যদি লাগাম দিতে পারো, কন্ট্রোল করতে পারো, আখেরে তোমারই লাভ, তোমার লাভ। আর সেই জন্যই আমার মনে হয় তোমার শ্বশুর বাবাকে জন্য যা করেছো, তুমি তো তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া, তার কী রোগে আক্রান্ত, ইচ অ্যান্ড এভরিথিং এভরিডে দেখিয়েছ। এত কেউ দেখায় না। রাইস টিউবে কিভাবে দিচ্ছ সেটা পর্যন্ত ভিডিও শ্যুট হচ্ছে। ভাবা যায় যে মানুষটা মৃত পথযাত্রী, তাকে একদিনের জন্য ক্যামেরার ফ্রেম থেকে বাদ দাওনি, তাকে তুমি নিয়ে এসছো, রেভিনিউ কামিয়েছ। এখন তিনি অমৃতলোকে পাড়ি দিয়েছেন, এখন নয় রেভিনিউটা তার শ্রদ্ধায় একটু বন্ধ রাখো, ক্ষতি হবে না। 10-12 দিন পর যখন ব্যাক করবে না, 4 ডবল রেভিনিউ ইনকাম করবে। 14 দিনের তোমার রেভিনিউ বন্ধ যদি থাকেও কিচ্ছু ক্ষতি হবে না, কিচ্ছু না। কিন্তু মন বলে একটা ব্যাপার আছে, সেখানে ক্লিয়ার থাকো। আর একটা কি বললে, হ্যাঁ তোমাকে এই সবচেয়ে বলি, তুমি নিশ্চয়ই ওটা হচ্ছে প্রবাসের ঘরকন্যা মৌহার ভিডিওস দেখো, মোস্টলি দেখবে। সে রোজ ভিডিওস দেয় না, বাট যখনই দেয় 5 থেকে 6 লাখ ভিউজ তার কনফার্ম। তার মানে সে জানে তার কন্ট্রোল আছে ভিউয়ার্সদের উপর, যে আমি যদি 1 মাসও ভিডিও বন্ধ করে আমি ব্যাক করি, আমার 6 লাখ ভিউজটা 10 লাখ হয়ে যাবে, এতটাই ডিম্যান্ডেবল। তার মানে সে ক্রেজটা রেখেছে ভিউয়ার্সদের ওপর। তার মানে তুমি, প্রিয়াকে বলছি, তুমি ভিউয়ার্সদের ওপর তোমার কোনো কন্ট্রোল নেই, ক্রেজই তৈরি করতে পারোনি, কিন্তু এত লাখ সাবস্ক্রাইবার তৈরি করেছো যে 15টা দিন শ্বশুর বাবার শ্রদ্ধার জ্ঞাপনের জন্য বন্ধ করতে ভয় পাচ্ছ। ভিউয়ার্সটা যদি চলে যায়, রিচ ডাউন হয়ে যায়, কিচ্ছু হবে না।
যদি তোমার ভিউয়ার্সগুলো কনফার্ম থাকে। নাহলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কনফার্ম ভিউয়ার্সকে আমি প্রথমেই ভিডিওর প্রথমে বলেছি দেখে নাও, ফ্লাইং ভিউয়ার্স বেশি না কনফার্ম ভিউয়ার্স বেশি দেখে নাও। আর 8 মিনিট যেটা বলা, মহুয়া ভিডিও 5-6 মিনিট 7 মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে যায়, তার কী করে এত অ্যাড আসে? তুমি বললে না কাল 8 মিনিটের কম ভিডিও হলে অ্যাড হয় না, সেই প্রতি উত্তরই বললাম যে 40 মিনিট বকলেই তবে অ্যাড আসবে, মানে আরও চায়। জানি না এই রুচির সাথে আমার রুচি মিলবে না। আমাদের বাড়িতে মনে হয় কোনো রকম ক্রাইসিস হলে ক্যামেরাটা বন্ধ রাখে, সেও আমার বলে নয়, আমি তোমার মতোই বড় বড় ইউটিউবার্সদের দেখেছি, তাদের ফ্যামিলিতে যখন ক্রাইসিস টাইম আসে তারা ক্যামেরা বন্ধ রাখে। না তাদের ভিউয়ার্স কমেছে, না তাদের রিচ ডাউন হয়েছে, না কিচ্ছু হয়নি, উপরন্ত পাগলের মতো ভালোবাসা পেয়েছে ভিউয়ার্সদের কাছ থেকে, তারা সমালোচিত হয়নি। অনেক ইউটিউবার্সদের দেখেছি ইউটিউব করতে করতে কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, অনেকে অনেক কিছু হারিয়েছে, কিন্তু দেন অ্যান্ড দেয়ার তারা ভিডিও স্টপ রেখেছে। তারপর যারা 13 দিন 14 দিন পর ব্যাক করেছে ইউটিউবে, এক অংশ তাদের রিচ বা ভিউয়ার্স কমে যায়নি, বরং বেড়ে গেছে। এটা পিয়াকে বললাম, যাহা তুমি বলো তোমার লোভ আছে, অর্থের ওপর লোভ আছে, তুমি 4 আনা লসও সহ্য করতে পারবে না। 14 দিনে যেটুকু লস হবে সেটুকু তুমি মানতে রাজি নও। উইথ এনি কস্ট তোমাকে এভরিডে ইনকাম করতে হবে, সে যাই হয়ে যাক না কেন পরিবারের সাথে। তোমার মেন্টালিটিটাই হচ্ছে এই রকম। যাই হোক, এটা তোমার মেন্টালিটি, সেটা আমার চেঞ্জ করার আমার কোনো ইচ্ছাও নেই। তুমি কাল ভিডিওসের মধ্যে কথাগুলো বলেছে খাবো কি, এটা প্রচণ্ড কানে গিয়ে লেগেছে কথাগুলো। খাবে কি মানে পার মান্থ যে লাখ লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, আর একটা কথা তুমি বলেছো, আমি যদি রোজগার মাস মাইনে থাকতো, মাস মাইনে থেকেও বেশি, মাস মাইনে মানে এত পাও না তোমরা, যা ইউটিউব থেকে যা টাকা রোজগার করো। কোনো গভর্নমেন্ট এমপ্লয় বিরাট গেজেটেড অফিসার হলেও তোমরা যা রেভিনিউ ইনকাম করো অত টাকা ইনকাম করে না। তবুও তারা বিশেষ বিশেষ সময় ছুটি নেয়, নিজেদের লস করেও ছুটি নেয়। এটুকু বললাম পিয়ার উদ্দেশ্যে। যারা ওয়ান ওয়াইজ ফাদার মাদার বা যারা পয়সা ছাড়া কিছু বোঝে না, তারাই এই তোমার মতো এরকম রুচির পরিচয় দেয় যে শ্বশুর বা তুমি মানে উই আর অলসো লাকি যে তুমি বললে না আমাদের জানলা থেকেও গঙ্গার ঘাটটা, নদীর ঘাটটা দেখা যায়। যে আমি তো বলবো উই আর অলসো লাকি যে তুমি শ্বশুরের দাহ কার্যটাও দেখাওনি, পারলে ওটাও দেখিয়ে দিতে পারতে, আরও রেভিনিউ আসতো। মানে থাম্বনেলে শ্বশুরের দাহ ইয়েটা উঠছে, 3 লাখও ভিউজ হয়ে যেতে পারতো। মোরাল অফ দ্য স্টোরি, উইথ এনি কস্ট ভিউজ চাই, সে যেভাবেই হোক, তাই না প্রিয়া? তোমার ভিউজ চাই, এটা হচ্ছে আসল সত্য। সেটার জন্য ওই রকম তো ফালতু অজুহাত দিলে কেন? 8 মিনিটে হলে কী বলে ভালো রেভিনিউ, অ্যাড আসে না। মাস মাইনে যদি থাকতো তাহলেও একটা হতো। ইউটিউবের উপরে ভরসা, এত এক্সকিউজ লাগে না। তুমি ভিখিরি নও। একমাত্র গুরুর দশায় একমাত্র যারা পথ ভিখারি, যারা সত্যি বাটিতে 10টা টাকা এলে একটা আলু একটা কুমড়ো কিনে ভবিষ্যৎ চালটা ফোটাতে পারবে, একমাত্র তারাই বেরোয় এই টাইমে বা কাজ করে। অন্য কোনো মানুষ এই সময় কাজ করে না, কাজটা বন্ধ রাখে। একমাত্র বেগার, জাস্ট কল বেগার, যারা ভিখারি, যারা ওই বাটি নিয়ে ঘোরে সারা দিনে 40 টাকা 50 টাকা 20 টাকা যা রোজগার করলো, অবিশ্বান্যর মতো রোজগারটা করে নিয়ে হয়তো তারা বাড়ি চলে যায়। তারাও হয়তো বাড়ি চলে যায়। যা বোঝাবার, যা বলার আমি বললাম। কারণ বললাম ওই যে তোমার রুচিটা এতটা ডাউনওয়ার্ড, সেই জন্যই তোমার ভিডিওস আমি দেখি না।
হ্যাঁ, আমি আবারও বললাম, না তোমার নেগেটিভ ভিউয়ার্স, না তোমার পজিটিভ ভিউয়ার্স, অলসো সাইলেন্ট ভিউয়ার্স। কারণ সবাইকে আমি কন্টেন্ট করিও না, আমার ভালোও লাগে না কন্টেন্ট করতে। হয়তো এটাকেই নিয়ে আপাতত, আবার 1 বছর পর তোমার সঙ্গে। যাই হোক, পিয়া, তুমি যদি আর বিতর্কিত কোনো মত না দাও, তবে আমি আর তোমাকে নিয়ে ভিডিও করব না, অবভিয়াসলি নয়। আর যদি আবার বিতর্কিত কোনো মত তোলো, তখন ডেফিনেটলি তোমাকে নিয়ে আমি আবার ভিডিও করব। অ্যাট প্রেজেন্ট আর নয়। যা বলার বলে দিয়েছি। এক কথা রোজ পাচান পারতে আমার আবার ভালো লাগে না। ওকে, বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ইচ্ছা আছে রাত্রেবেলা রাজ্য রাজনীতি নিয়ে একটা ভিডিও করার। দেখছিলাম কোন দিকে জলটা ঘোরায়, এখন অনেকটা বুঝে গেছি। না বুঝে ভটাস ভটাস ভিডিও নামাতে ভালো লাগে না। বুঝে গেছি রাজ্য রাজনীতি কী নিয়ে আসবো, বুঝে নাও তোমরা। ইচ্ছে আছে আসার, দেখা যাক কী হয়। ওকে, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বেঁধে বেঁধে থেকো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বন্ধু হয়ে থেকো। ওকে, বাই।